জঙ্গলে যখন আটকা পড়েছি তখন আমি ২.৫ দিন আমি না খেয়েছিলাম। আমি ঘাসের মধ্যে ঘুমিয়েছি। ইথিওপিয়ার জঙ্গলে আমি আদিবাসীদের সাথে গরুর কাঁচা মাংস খেয়েও থাকতে হয়েছে। আমি যখন কিরগিজস্তানের সামিট থেকে নামার সময় পা পিছলে আমি একটা বনো গাছের সাথে ঝুলেছিলাম, যেখানে নিচে পুরোটা ফাঁকা ছিল। আমার পৃথিবী ভ্রমণ করতে করতে আসলে জীবনসঙ্গী আমার হয়নি। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি একজন বিশ্ব পর্যটক, যিনি বিশ্বের একমাত্র মুসলিম নারী হিসেবে ১৭৮টি দেশ ভ্রমণ করেছেন। শুধু তাই নয়, আমাদের গর্বের যে জায়গাটা, তিনি আমাদের বাংলাদেশি একজন নারী, যিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন প্রায় ২৫০টি। আজ কথা বলবো তার সঙ্গে। তার নাম নাজমুন নাহার সোহাগী। লক্ষ্মীপুরের মেয়ে, পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারপরে তিনি উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে পাড়ি জমান সুইডেনে। এর মধ্যেই তিনি অনেকগুলো দেশ ঘুরেছেন এবং তারপর শুরু হয় তার ভিন্ন ভিন্ন দেশ ভ্রমণের একটা লম্বা জার্নি, এবং সে জার্নি এখনও বহমান, চলমান। সোহাগী, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি ১৭৮টি দেশ পরিভ্রমণ করে আমাদের মুখোমুখি হয়েছেন, এই জন্য আপনাকে অভিনন্দন। সর্বশেষ কোন দেশটা ঘুরলেন এবং কোন মহাদেশে, সেই গল্পটা একটু শুনতে চাই। সর্বশেষ আমি ভ্রমণ করেছি পাপুয়া নিউগিনিতে, ওশেনিয়া মহাদেশের মধ্যে, এবং ওশেনিয়া মহাদেশের ৫টি দেশ গত ৩ মাস ধরে আমি সেটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়া থেকে ফিজি, ফিজি থেকে তোঙ্গা, ভানুয়াতু, সলোমন আইল্যান্ড অ্যান্ড পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি ছিল ১৭৮তম দেশ, কিন্তু এই জোনের দেশগুলো ভ্রমণ করা কিন্তু এত সহজ ছিল না। অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। একদিকে ছিল অনেক লম্বা জার্নি, তারপর সেখান থেকে ফিজিতে যখন আমি নেমেছি, ফিজিতে নামার পর ফিজির যে বিভিন্ন যে স্থানগুলো আছে সেগুলো খুবই দর্শনীয়, খুবই টুরিস্টিক এবং খুবই অ্যাডভেঞ্চারাস। ফিজির নাতাদোলা এবং ফিজির নান্দি, সুবা থেকে শুরু করে অনেক দ্বীপ আছে যেখানে বোটে করে যেতে হয়, এবং সেখানে অনেক সময় উত্তাল ঢেউ থাকে, পাহাড় থাকে, পাহাড়ের কোল ঘেঁষে যেতে হয়। নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, সেগুলোর জন্য গভীর যে সমুদ্রের কোলের পাশে আবার একটা হয়তো পাহাড়ের টুকরো রয়েছে, সেই জায়গার মধ্যে যে সেখানে স্নোরকেলিং করতে হয়েছে। তা আমি লাল সবুজের পতাকা অ্যাকচুয়ালি ওই যে দুর্গম জায়গাগুলো আছে সব জায়গায় আমি নিয়ে গিয়েছি, এবং সেই জায়গাগুলোতে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছি। সেটা আমার কাছে খুবই গর্বের এবং আনন্দের ছিল যে ১৮ কোটি মানুষের লাল সবুজের পতাকাকে আমি বহন করতে পারছি। তারপর আমি ফিজি থেকে আমি গিয়েছি তোঙ্গা কিন্তু খুবই দুর্গম একটা জায়গার মধ্যে রয়েছে, এবং নিউজিল্যান্ডের কাছাকাছি, অস্ট্রেলিয়া থেকে একটু দূরে, আবার ফিজির কাছাকাছি, এবং এমন একটা জোনের মধ্যে রয়েছে যে খুবই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, হঠাৎ করে ইরাপশনের সৃষ্টি হয়, হঠাৎ করে ঝড় বৃষ্টি অনেক কিছু হয়, এবং সেখানকার তাপমাত্রা খুব ফ্রিকুয়েন্ট চেঞ্জ হয়। সেটা একটা ভয় ছিল, যে কোনো সময় তাপমাত্রা চেঞ্জ হয়ে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং সি লেভেলের যেহেতু খুব কাছাকাছি, সেটা একটা ভয়ের ব্যাপার ছিল। তোঙ্গার যে ভয়ঙ্কর যে দুর্গম জায়গাগুলো, সেগুলো ট্রাভেল করেছি। তার মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ কিছু জায়গা, সেটা হচ্ছে আনাহুলু কেভ, এবং সেখানের যে সুন্দর সুন্দর যে ভিলেজগুলো, এত চমৎকার ভিলেজগুলো, সেগুলো দেখে মনে হয়েছে ছবির মতো প্রত্যেকটা ভিলেজ। তারপর আমি তোঙ্গা থেকে আমি গিয়েছি ভানুয়াতু, যেটা ছিল আমার বিশ্ব ভ্রমণের একটা মাইল ফলক। ১৭৫তম দেশের মাইল ফলক আমি ভানুয়াতুতে করেছি। ভানুয়াতুর খুবই কালচারালি তারা খুবই রিচ। সেখানে একটা জায়গা আছে একাসুপ ভিলেজ, যে একাসুপ ভিলেজে আমি গিয়েছি, এবং সেখানে এক সময় মানুষকে খেত, কিন্তু ওখানে যাওয়ার একটা সিস্টেম আছে, ওখানকার যে রাজা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে হয়, কিন্তু আমি জানতাম না যে আসলে আমি ওখানে যেতে পারবো কিনা। কিছু খুব ভয়ঙ্কর পরিস্থিতির মতো ঘটনা অনেক সময় ঘটে। তো যখন আমি ফরেস্টের কাছাকাছি আমি গিয়েছি, ওদের যে টেরিটরি ফরেস্ট ছিল, সেই টেরিটরি ফরেস্টের ভিতরে যে তাদের জীবনটা কেমন, সেখানে আমি দেখার আমার খুব ইচ্ছে ছিল। যখন আমি সেখানে গিয়েছি, ওখানে তাদের একজন গাইডের মতো থাকে, তো ওদের নিয়মকানুন আছে। হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে জঙ্গলের ভিতর থেকে তারা খুব চিৎকার করে বের হয়ে আসছে, এবং তারা আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের যে সেই শল্য আছে, তাদের যে অস্ত্র, সেগুলো অ্যাকচুয়ালি বনেদি অস্ত্র সেটা বলা যায়, সেটা নিয়ে তারা আসছে। পরে আমি দেখলাম যে তারা অ্যাকচুয়ালি আমাকে ওয়েলকাম করার জন্যই ওখানে এসেছে, এবং আমাকে বলা হয়েছে যে সেখানে যদি আমি পিস সাইন এভাবে আমি প্রদর্শন করি, তাহলে কিন্তু আমি সেখানে ঢুকতে পারবো। তখন আমি পিস সাইন প্রদর্শন করে তাদের
যে প্রধান যে রাজা তার সাথে হ্যান্ডশেক করে আমি সেখানে ঢুকেছি। সেখানে শিশুরা এসেছে, শিশুরা আমাকে ফুল দিয়ে বরণ করেছে এবং তারা এক ধরনের অ্যাকচুয়ালি বাঁশি বলা হয় থাকে আর কি সেটা বাজাতে বাজাতে সিংগায় ফু দিতে দিতে বলা যায় যে বাজাতে বাজাতে সেটা জঙ্গলের ভিতর দিয়ে মাইলের পর মাইল আমি তাদের সকল কালচার কৃষ্টি দেখতে দেখতে আমি গিয়েছি। সেখানে কিন্তু তাদের জীবনধারার মধ্যে তাদের আলাদা ড্রেস, আলাদা খাবার, তারা অনেক সময় পোড়া নারিকেল খেয়ে থাকে, তারা কাঁচা বাদাম আছে সেটা খেয়ে থাকে এবং তারা জঙ্গলে যখন থাকে তখন কিন্তু তারা অ্যাকচুয়ালি জামা কাপড় পরে না এবং এটা তাদের একটা কালচার। কিন্তু যখন তারা কোনো ট্যুরিস্ট আসে তাদের সাথে মিট করার জন্য তারা তাদের স্পেশাল কিছু পোশাক আছে, তারা সেটা পরে। আর এই অভিযাত্রা এবারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কি অভিজ্ঞতা ছিল? বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, তার মধ্যে পাপুয়া নিউগিনি খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমার হয়েছে। পাপুয়া নিউগিনি যাওয়ার আগে আমাকে সবাই নিষেধ করেছে যে আমি যেন পাপুয়া নিউগিনিতে না যাই, কারণ পাপুয়া নিউগিনিতে কিছুদিন আগে কিন্তু অনেক ট্যুরিস্টদেরকে মেরে ফেলেছে, কিডন্যাপ হয় ওখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। ওখানে মানুষ রাস্তা দিয়ে অনেক সময় ছুরি নিয়ে হাঁটে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা। তারা ট্যুরিস্টদেরকে খুব একটা পছন্দ করে না, এটা বলা হয়ে থাকে অনেকে। এবং সেখানে আমি সাধারণভাবে যে স্বাভাবিক চলাফেরা সেটা কিন্তু করা যায় না। কিন্তু আমি যখন ওই টেরিটরির কাছাকাছি, ওই দেশের কাছাকাছি আমি গিয়েছি, তখন আমার মনে হয়েছে যে আমি যেমনই হোক আমি নিজেকে সেফ রেখে আমি যাব। তো পৃথিবীর একমাত্র ফ্লাইট যেখানে আমি ট্রাভেল করেছি, মাত্র 11 জন প্যাসেঞ্জার ছিল ওই প্লেনের মধ্যে। তার মধ্যে আমি ছিলাম এবং আরেকজন ট্যুরিস্ট ছিল, আর কেউ ছিল না। এবং সেই ছেলেটা যাচ্ছে সাহস করে। যখন আমি ল্যান্ড করলাম সেখানে আমি আগে থেকেই একজনকে কন্ট্যাক্ট করেছিলাম, ওখানকার একজন অ্যাথলেটকে, এবং সে এতই ভয় পাচ্ছিল আমাকে নিয়ে যে অনেক ভয়ের মধ্য দিয়ে আমাকে 3-4 জন মিলে তার বন্ধুসহ আমাকে পাহারা দিয়ে আমাকে একটা গেস্ট হাউসে উঠালো। আমি যখন ওই গেস্ট হাউসে আমি উঠলাম এবং রাত্রেবেলা আমি দেখতে পেলাম যে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ঘটছে এবং প্রচণ্ড খিদা আমার, কিন্তু আমি খেতে যেতে পারছি না। তারা আমাকে সামান্য একটু খাবার দিয়ে চলে গেছে, কিন্তু সেটা আমার পরিপূর্ণ দিনের খাবার ছিল না। যখন আমি রিসোর্ট থেকে আমি বের হয়ে আমি খাবার কিনতে যাব, সেখানে যাওয়ার জন্য আমাকে যে গার্ড ছিল সে আমাকে নিষেধ করছে যে তোমাকে যে কোনো সময় ছুরি মারতে পারে, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে তোমার সাথে, তুমি ট্যুরিস্ট, তুমি যেও না। তো আমার সেই সামান্য খাবার, একটু হালকা বিস্কিট এবং আমার কাছে খেজুর ছিল, সেটা খেয়ে কিন্তু আমি বেঁচেছিলাম। তো ভয়ঙ্কর ঘটনা সেখানে, কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও কিন্তু আমি পাপুয়া নিউগিনি ট্রাভেল করেছি। সেখানে বাংলাদেশি ছিলেন, ওয়াহেদ ভাই নামে একজন বাংলাদেশি ছিলেন, যিনি একজন বিজনেসম্যান। তিনি আমাকে সহযোগিতা করেছেন। তার সহযোগিতায় আমি পাপুয়া নিউগিনির বেশ কিছু জায়গা আমি ট্রাভেল করেছি এবং সেখানে ট্রাভেল করার জন্য সিকিউরিটি গার্ড নিয়ে ট্রাভেল করতে হয়েছে। পাহাড়ের অনেক উপরে যখন দুর্গম জায়গায় গিয়েছি, সেখানে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারতো, কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও কিন্তু ট্রাভেল করেছি। প্রচণ্ড জঙ্গলের মধ্য দিয়ে হাই মাউন্টেন, ওদের যে ন্যাশনাল পার্ক, হাই সামিট, সেগুলো আমি ট্রাভেল করেছি। লক্ষ্মীপুরের মেয়ে, তারপরে আপনার শৈশব, কৈশোর, বিশ্ববিদ্যালয়, সেই গল্পগুলো একটু শুনতে চাই। আমি যখন বুঝতে শুরু করেছি তখন থেকে আমার ভেতরে আসে যে আমি পৃথিবী ভ্রমণ করব। আমি আমার বাবার মুখে ভ্রমণের অনেক গল্প শুনেছি, আমার দাদা পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। ছোটোবেলায় আমি ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করতাম এবং কোন দেশের সাথে কোন দেশ লাগানো সেটা আমাকে খুবই উৎসাহিত করতো এবং আমার মনে হতো যে আমি একদিন পৃথিবী ভ্রমণ করব। সেটা আমার মনেই ছিল সেই মুহূর্তে। কিন্তু যখন আমি একটু বড় হতে থাকি তখন আমি আমার বাবাকে আমি বলতাম যে আমি কোনো কিছু হতে চাই না, যে আমি পৃথিবী দেখতে চাই। বাবা আমাকে শিখিয়েছে যে তোমার পথে যদি কেউ বাধা সৃষ্টি করে তুমি সামনে এগিয়ে যাবে, পিছিয়ে ফিরে তাকাবে না। আমি আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোট কন্যা এবং আমি খুব লিবারালভাবে আমি বড় হয়েছি। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক বৈরী থাকলেও আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে, সেটা আমার একটা বড় প্লাস পয়েন্ট ছিল আমার সামনে এগিয়ে যাওয়ার পথে। এবং ভাই বোনদের ভালোবাসা, আদরই আমি বড় হয়েছি এবং আমার স্বপ্নকে এগিয়ে নিতে পেরেছি। তো প্রথম যখন আমি পৃথিবী ভ্রমণ করার জন্য পা রাখি 2000 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে, সেটা ছিল বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিশ্বের 80 দেশের ছেলেমেয়ে সেখানে অংশগ্রহণ করেছে। সেই সময় বিশ্বের 80 দেশের ছেলেমেয়ের সামনে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকা আমি উত্তোলন করেছি। আমার ভেতরে এক ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে যে আমি যেন এই লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীতে নিয়ে যেতে। যখনই কোনো দুর্গম পরিস্থিতির শিকার হয়েছে মানুষ আমাকে হেল্প করেছে। বর্ডার ক্রস করতে পারিনি, গিনি বিসাউ থেকে গিনি কোনাক্রি যাওয়ার সময়, সেই সময় মানুষ আমাকে থাকতে জায়গা দিয়েছে। আমি ইথিওপিয়াতে আদিবাসীদের সাথে গরু কাঁচা মাংস খেয়ে আমাকে থাকতে হয়েছে, সেখানে মানুষ আমাকে
সহযোগিতা করেছে। আমি ঘাসের মধ্যে ঘুমিয়েছি। একটা কাঠের টুকরোর মধ্যে আমাকে অনেক সময় ঘুমাতে হয়েছে। সেটা ছিল গিনিকোণাকৃতি, যখন জঙ্গলে আটকা পড়েছি। সেই জঙ্গলের মধ্য দিয়ে ভয়ঙ্কর অন্ধকারের ভেতর দিয়ে শুধু চাঁদ আর তারার আলো দেখে দেখে সেটা পার হতে হয়েছে। আমি যখন কিরগিজস্তানে গিয়েছি, কিরগিজস্তানে আলারচা মাউন্টেন সামিটে আমি উঠেছি। সেখান থেকে আমি একটা সামিট থেকে নামার সময় পা পিছলে আমি একটা বনো গাছের সাথে ঝুলেছিলাম, যেখানে নিচে পুরোটা ফাঁকা ছিল। সেখান থেকে ফেলো ট্রাভেলার আমাকে হেল্প করেছে। যখন আমি পাকিস্তানে এসেছি, পাকিস্তানের বিভিন্ন জায়গায় ট্রাভেল করে পেশোয়ারে আমি এসেছি। পেশোয়ার থেকে আমি আফগানিস্তান ভিসা নিয়েছি। আফগানিস্তান ভিসা যখন তালেবানদেরকে আমার ফেস করতে হয়েছে, তারা কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্ন করার পর আমি তাদেরকে সঠিক জবাব দিয়েছি। আমি আমার মিডিয়া কভারেজ আমি তাদেরকে শো করেছি। তারা তখন খুশি হয়েছে এবং আমাকে 1 ঘন্টার মধ্যে আমাকে তারা ভিসা ইস্যু করেছে। ভিসা ইস্যু করার পর আমি বাই রোডে আমি যখন পাকিস্তান বর্ডারে গিয়েছি, সেটা কিন্তু অনেক জটিল একটা পরিস্থিতি ছিল। সেখানে নানা ধরনের মানুষ, ধুলোবাড়ি উঠছে এবং আশেপাশে মাউন্টেন, অজস্র মানুষ। সে মানুষের ভিতর দিয়ে, ভয়ঙ্কর সে পরিস্থিতির ভিতর দিয়ে আমাকে ইমিগ্রেশন ক্রস করতে হয়েছে, নানা প্রশ্নের মুখোমুখির মধ্য দিয়ে। যখন আমি আফগানিস্তান বর্ডারে গিয়েছি, আফগানিস্তান বর্ডারে আমি যাওয়ার পর আমার পড়ায় কিন্তু বোরকা ছিল। আমি তাদের কালচারকে রেসপেক্ট করেছি, কারণ আমি পৃথিবীর যেখানেই যাই, যাদের যে কালচার, সেই কালচারকে আমি রেসপেক্ট করার চেষ্টা করি, কারণ হচ্ছে সেটাই হচ্ছে ভ্রমণ। আমি তালেবানের অফিসারের যখন মুখোমুখি হয়েছি, তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে তারা খুশি হয়েছে এবং তারা বলেছে তুমি বোরকা পরে এসেছো। আমরা খুবই খুশি হলাম, তুমি আমাদের দেশের কালচারকে তুমি রেসপেক্ট করেছো। এই যে বিশ্ব পরিভ্রমণ করছেন, এর জন্য তো বিস্তর অর্থ দরকার। এই অর্থটা কোথা থেকে আসে? বিশেষ করে বিমান ভাড়া, হোটেল, যাতায়াত, এটা একটা বিশাল এটা আপনি ম্যানেজ করেন কী করে? পৃথিবী ভ্রমণ করার জন্য অনেক বেশি যে টাকার প্রয়োজন তা কিন্তু নয়। টাকার প্রয়োজন কিন্তু অনেক বেশি নয়। আমি দীর্ঘ 24 বছর আমি ভ্রমণ করেছি। সেটা কখনো 5 দেশ, কখনো 10 দেশ, কখনো 15 দেশ। ম্যাপ করে করে, জোন করে করে ট্রাভেল করেছি। সেটার জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে, প্রচুর পড়াশোনা করতে হয়েছে যে কোন দেশ দিয়ে আমি প্রথমে অভিযাত্রা করব আর কোন দেশ দিয়ে আমি বের হব। তাতে আমার খরচ কম হবে। আমি প্রথমে কোনো একটা দেশে ফ্লাই করে যাই এবং সেখান থেকে সড়ক পথে 7টা দেশ কিংবা 10টা দেশ কিংবা 15টা দেশ আমি ট্রাভেল করি। সেটার জন্য আমার নির্দিষ্ট 3 মাস, 4 মাস কিংবা 6 মাস আমার কোনো একটা জোনে থাকতে হয়, আর সেটার মাধ্যমে আমার বাজেট ট্রাভেল হয়। আমি ইয়থ হোস্টেলে থাকি $20। আমি কিভাবে খুব কম খরচে ভ্রমণ করা যায়, কোচ সার্ফিংয়ের মাধ্যমে। কোচ সার্ফিং হচ্ছে একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে কোনো বাসার মধ্যে একটা রুম ফাঁকা আছে, তারা হচ্ছে সেখানে থাকা যায়। তারও কোচ সার্ফিংয়ের সে মেম্বার, আমিও মেম্বার। তখন গ্রেডিং দেখে তখন আমি বুঝতে পারি যে সে আসলে এটা ভালো কিনা। তো সেভাবে আমি তখন আমার বাজেটটাকে আমি কমিয়ে নিয়ে আসি, কিন্তু তারপরেও তো কিছু টাকার প্রয়োজন। আমি সুইডেনে যখন পড়াশোনা করতে গিয়েছি, তখন আমি প্রচুর পরিশ্রম করি। আমি 17-18 ঘন্টা আমি কাজ করে আমি পয়সা উপার্জন করেছি। সেই পয়সা দিয়ে আমি ভ্রমণ করেছি। যখন আমার 100 দেশ ভ্রমণ হয়, তারপর আস্তে আস্তে আমার কিছু স্পন্সর আসতে থাকে। 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি সময় এখন আপনার কোথায় কাটে? পুরো পৃথিবী জুড়ে আমার সময় কাটছে। কখনো আমি এশিয়ায়, কখনো ওশেনিয়ায়, কখনো আবার দক্ষিণ আমেরিকা, কখনো আফ্রিকা মহাদেশে আমি ট্রাভেল করছি। এবং আমি ট্রাভেল শেষে আমি দেশে ফিরে আসি, কারণ যত কঠিন পরিস্থিতি হোক না কেন আমার দেশে, সব পরিস্থিতির মাঝেই যেন আমার মনে হয় যে দেশ আমাকে টানে। আমার দেশের প্রতি যে আমার ভালোবাসা, দেশের ছায়া, দেশের মায়া এবং মা এবং মাতৃভূমির টানে আমি এখানে বারবার আমি ফিরে আসি। এই যে বিশ্ব পরিভ্রমণ করেন, এই পরিভ্রমণে আপনার সঙ্গী থাকে কে? বিশেষ করে আপনার জীবন সঙ্গীর বিষয়ে জানতে চাচ্ছি। আমি একাই পৃথিবী ভ্রমণ করছি এবং সড়ক পথে বেশিরভাগ দেশ ভ্রমণ করছি। পৃথিবী ভ্রমণের সময় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের ট্যুরিস্টরা আমার সাথে সঙ্গী হয়। কারণ হচ্ছে মানুষ মনে করে যে আমি একা ভ্রমণ করছি, আসলে কিন্তু আমি একা নই। যখন আমি একা ভ্রমণ করি, তখন কিন্তু আমি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে আমি মিট করি। আর যখনই আমি কারোর সাথে ভ্রমণ করতে যাব, তখন কিন্তু আমি সেই মিটটা করতে পারবো না। এবং এই চিন্তা থেকে কিন্তু আমি একা পৃথিবী ভ্রমণ করছি, যে নানা ধরনের মানুষের সাথে তাদের কালচার, তাদের হিস্ট্রি এবং তাদের জীবন সংস্কৃতি সম্পর্কে তাদের মুখ থেকেও কিন্তু জানা, মানুষকে আবিষ্কার করা, সেটার মাঝেও কিন্তু ভ্রমণের একটা পার্ট, একটা অংশের আনন্দ। এবং সেটার জন্য আমি পৃথিবী একাই ভ্রমণ করছি। আর পৃথিবী একা ভ্রমণের মাঝে একজন নারী হিসাবে
এইভাবে বিভিন্ন দেওয়াল ভেঙে ভেঙে যে সামনে এগিয়ে যাওয়া, এই যে পথ আমি সৃষ্টি করছি এবং সৃষ্টি করার মাঝে বিভিন্ন তরুণরা যে উৎসাহিত হচ্ছে, তারাও যে একা যেতে পারবে, কোনো নারী যদি চাইলে সে একা কোনো কিছু করতে চায়, তার যে ভয় নেই, সেই পথটা আমি সৃষ্টি করে দিয়ে যেতে চাচ্ছি। আর আমার মা আমার সাথে পৃথিবীর 14টি দেশের ভ্রমণের সঙ্গী ছিলেন। আমার মাকে নিয়ে আমি ভ্রমণ করেছি কারণ আমাদের দেশের মায়েরা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে এবং তাদের লাইফ ডেডিকেট করে। একসময় আমার মনে হয়েছে যে আমি পৃথিবীর এত সুন্দর কিছু দেখছি, এত দুর্গম জায়গা অভিযাত্রা করছি, আমার মাকে আমার পৃথিবী ভ্রমণের কিছু অংশ আমি দেখাবো। তখন তাকে নিয়ে আমি 14টা দেশে আমি ভ্রমণ করেছি। আমি বাসে করে যেভাবে গিয়েছি, ট্রেনে করে গিয়েছি, ক্যাম্পিং করে থেকেছি, হোস্টেলে থেকেছি, সেই লাইফটাই আমি তাকে দেখিয়েছি, সেভাবেই সে আমার সাথে থেকেছে, অভিযাত্রা করেছে এবং সেটা আমার কাছে খুব আনন্দের ছিল। আমার মা বলেছে যে আমাকে যদি কেউ স্বর্ণের টুকরো দিত তাহলে কিন্তু আমার এত ভালো লাগতো না যে তোমার সাথে আমি পৃথিবী ভ্রমণ করতে পেরেছি, সেটা আমার জন্য অনেক আনন্দের ছিল। আর আমার পৃথিবী ভ্রমণ করতে করতে আসলে জীবনসঙ্গী আমার হয়নি, তবে জীবনসঙ্গী যে হবে না, যদি কখনো হয় সেটা আমি গ্রহণ করব। পৃথিবীর মাঝেই আমার প্রেম, পৃথিবীর মাঝেই আমার ভালোবাসা, এই পৃথিবীকে আমি ভালোবাসি এবং এই পৃথিবীর মাঝেই কিন্তু আমার সত্তা, আমার যে সোল, সেটা কানেক্টেড। সারা পৃথিবী আপনি চষে বেড়াচ্ছেন, তো ভাষা, কৃষ্টি, খাদ্য সবই তো আলাদা। সমস্যা হয় না বিশেষ করে মানে খাবার দাবারে? সারা পৃথিবী জুড়ে খাবারের অনেক প্রবলেম হয়েছে, আবার অনেক মজার খাবারও খেয়েছি। আফ্রিকাতে 3 মাস ইয়াম আলু খেয়ে থাকার আমার কষ্ট আছে এবং আমি আফ্রিকাতে পাতার মধ্যে মাটির নিচে যে কচুর আলুর মতো যেটা হয় কচুমুখী, সেটা সেদ্ধ করা আমি খেয়েছি প্রায় 18 দিনের মতো। তারপর ইয়াম আলুর টুকরো সেটা খেয়েছি। হয়তো দেখা যাচ্ছে একটা ফ্রাইড কলা আমি খেয়ে আমি দিন পার করে দিয়েছি। আমি ভাবছি যে সামনে হয়তো কোথাও খাবার পাওয়া যাবে, কিন্তু খাবার পাওয়া যায়নি এবং জঙ্গলে যখন আটকা পড়েছি তখন আমি 2.5 দিন আমি না খেয়েছিলাম। ইথিওপিয়ার জঙ্গলে আমি আদিবাসীদের সাথে গরুর কাঁচা মাংস খেয়েও থাকতে হয়েছে। দক্ষিণ আমেরিকার মাঝে যখন আমি খাবার কিনতে গিয়েছি, ভাষাগত প্রবলেমের কারণে সে আমার ভাষা বোঝে না, আমি তার ভাষা বুঝতে পারছি না, কিন্তু ইশারা ইঙ্গিতে যে কমন হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে সেটার মাধ্যমে অনেক সময় অনেক জায়গায় খাবার কিনেছি, অনেক জায়গায় কিনতে পারিনি। যখন কিনতে পারিনি তখন কিন্তু না খেয়ে আমাকে থাকতে হয়েছে, নানা ধরনের প্রতিকূলতা হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি যে অর্গানিক যে খাবার, ওদের যে লোকাল খাবার, সেগুলো আমি খাওয়ার জন্য। কারণ প্রত্যেক দেশে যখন আমি যাব, সে দেশের খাবারকে জানা এটাও কিন্তু ভ্রমণের একটা পার্ট। সেজন্য আমি সবসময় প্রতিটা দেশের লোকাল খাবার আমি পছন্দ করেছি। এরপরে আপনার জীবনের লক্ষ্য কি? আমার বিশ্ব ভ্রমণের লক্ষ্য এখনও প্রবাহমান, এখনও আমার বিশ্বের আরও 23টি দেশে আমাকে যেতে হবে। তারপর আমি বই লিখছি, আমার বইটা মানুষের জন্য আমি রেখে যাব আমার বই, আমার এই পৃথিবী ভ্রমণ। আমার ইচ্ছে যে আমি নারী, শিশু এবং সহ ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা চ্যারিটি করার, যেটার মাধ্যমে আমি মানুষের উপকার করতে পারবো, দেশের মানুষের জন্য কাজ করতে পারবো এবং পৃথিবীর জন্য কাজ করতে পারবো। পৃথিবী ভ্রমণ করে কি কি অর্জন? পৃথিবী ভ্রমণই অ্যাকচুয়ালি আমার সবচেয়ে বড় অর্জন, কিন্তু পৃথিবী ভ্রমণের সময় আমাকে বিভিন্ন দেশে আমি যখন গিয়েছি, সেখানে আমাকে স্পিচ দেওয়ার জন্য ডেকেছে, কারণ পৃথিবীর অনেক দেশের পত্রিকার প্রথম পাতায় কভারেজ হয়েছে। তারা বলেছে এটা খুবই অনুপ্রেরণামূলক জার্নি আমাদের জন্য, আমাদের দেশের শিশুদের জন্য, আমাদের দেশের তরুণদের জন্য। তো যখনই বিভিন্ন দেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে, তখন বিভিন্ন জায়গা থেকে আমার ইনভাইটেশন এসেছে সেখানে স্পিচ দেওয়ার জন্য। সেখানকার মানুষকে আমার ভ্রমণের গল্প আমি বলেছি। এছাড়া আমি বেশ কিছু সম্মাননা পেয়েছি। আমি যুক্তরাষ্ট্র থেকে পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড পেয়েছি, আমি অননা শিশুধর সম্মাননা পেয়েছি, আমি পিস রানার অ্যাওয়ার্ড পেয়েছি, উইমেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়া ইউকে থেকে আমি স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছি, উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অফ বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছি। এই নিয়ে প্রায় 55টির মতো সম্মাননা আমি পেয়েছি। এই যে আপনি পৃথিবী চষে বেড়াচ্ছেন, আপনার মেসেজটা কি থাকে পৃথিবীর মানুষদের জন্য? ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই আকাশের নিচে বসবাস করছি। পৃথিবী একটা মা এবং সেই মায়ের বুকেই কিন্তু পৃথিবীর সকল মানুষ আমরা বসবাস করছি। তাই সকল ভেদাভেদ ভুলে, কোনো যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। সকল মানুষের মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিজের দেশকে, মানুষের মাঝে বন্ধনকে, পৃথিবীর সবার মাঝে বন্ধনকে এগিয়ে নিয়ে যেতে চাই। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার একটা প্রিয় চ্যানেল। এনটিভির সকল দর্শকের জন্য আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং এই বিজয়ের মাসে
আমি এনটিভির মাধ্যমে বলতে চাই যে আমরা সবাই মিলে যেন দেশকে ভালোবাসতে পারি, দেশের মানুষকে ভালোবাসতে পারি এবং দেশের সম্মানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। এই ব্রত নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পৃথিবীর একমাত্র মুসলিম নারী পর্যটক, যিনি 178টি দেশ পরিভ্রমণ করেছেন, বাংলাদেশের নাজমুন নাহার সোহাগী। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।